অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ-পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারি করার সুপারিশ করেছে নারী বিষয়ক সংস্থার কমিশন। ১৯ মার্চ প্রধান উপদেষ্টার হাতে সুপারিশগুলো তুলে দিয়ে বলা হয়েছে, অন্তত এই আইনটি তৈরিতে এখনই যেন উদ্যোগ নেওয়া হয় এবং সব সম্প্রদায়ের জন্য ঐচ্ছিকভাবে তা প্রয়োগ করতে হবে। এই প্রতিবেদনটিতে নারী বিষয়ক কমিশন প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা ও হয়রানি প্রতিরোধ, প্রতিকার করা, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করা, ধর্ষণের শিকার হওয়া অন্য লিঙ্গের মানুষের বিচার ও আইন শৃঙ্খলা নিশ্চিতে আইনের ধর্ষণ ধারায় সংস্কার আনা, যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারী বিদ্বেষী বয়ান, বক্তব্য, ছবি পরিবেশন থেকে বিরত থাকা, নারীর প্রতি সম্মানজনক, মর্যাদাপূর্ণ ও যথাযথ সংবেদনশীল আচরণ ও দৃষ্টিভঙ্গি তৈরির লক্ষ্যে সামাজিক সচেতনতা বিষয়ক কর্মসূচি নেওয়ারও সুপারিশটি রয়েছে। এখন আমরা এই আলাপটাকে যদি মোটা দাগে ৩ ভাগে ভাগ করি: নারীর নিরাপত্তা, নারীর উত্তরাধিকার এবং ক্ষমতায়ন ও রাজনীতিতে নারীর অবস্থান। এই ৩ ভাগের মধ্যে নারীর রাজনীতি নিয়ে আলাপটা শুরু করতে চাই, কারণ এই সুপারিশের মধ্যেই সংসদের মোট আসন সংখ্যা ৬০০ করা এবং এর মধ্যে ৩০০ আসন নারীর জন্য সংরক্ষিত রাখার সুপারিশ করা হয়েছে। এখানে বলা হচ্ছে, একই আসনে রাজনৈতিক দলগুলোকে একজন পুরুষ এবং একজন নারীকে মনোনয়ন দিতে হবে। উভয় আসনে সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন হবে। আমরা এই প্রশ্নটা রাখতে চাই, এতে করে কি নারীর মর্যাদা বাড়ল, নাকি নারীকে ঘুরে ফিরে আবার সেই কোটাতেই ফেলে দেওয়া হচ্ছে? কারণ আমরা জানি, রাজনৈতিক দলের সব স্তরের কমিটিতে 33% পদে নারীদের রাখার যে বিধান গণপ্রতিনিধিত্ব আদেশ অর্থাৎ আরপিওতে রয়েছে, সেখানেই তো রাজনৈতিক দলগুলো জায়গা ছাড়তে রাজি হয় না। নারীর ক্ষমতায়নের যে রাজনীতি, সেখানেই তো নারীর উপস্থিতি নিদারুণ। এই যে নির্বাচন আসছে, আমরা জানি প্রায় সব রাজনৈতিক দল ভেতরে ভেতরে আসন বন্টনের কাজ আগাচ্ছেন। সেখানে কতজন নারী সরাসরি নির্বাচনের সুযোগ পাচ্ছে? প্রতিবাদ, সমাবেশ, মিছিল সব জায়গাতেই আমরা দেখি নারীরা সামনে আছেন বটে, কিন্তু ক্ষমতায়নের প্রশ্নে নারী কি সামনে আছে? পুরনো থেকে নতুন, ডান থেকে বাম, যে দলের দিকেই আমরা তাকাই না কেন, 33% জায়গা কোনো রাজনৈতিক দল কি ছেড়েছেন? এবং এই ক্ষেত্রে নারীর ক্ষমতায়নের প্রশ্ন কিভাবে সুরাহা করবেন রাজনীতিবিদরা? এবারে নারীর উত্তরাধিকারের বিষয়ে আসি। নতুন সুপারিশে অভিন্ন পারিবারিক আইনের মাধ্যমে সব ধর্মের নারীদের জন্য বিয়ে, তালাক, উত্তরাধিকার ও ভরণ-পোষণের সমান অধিকার নিশ্চিত করার জন্য অধ্যাদেশ জারির কথা বলা হয়েছে। আবার সেই সুপারিশে সব সম্প্রদায়ের জন্য আইনটিকে ঐচ্ছিক রাখার সুপারিশ করা হয়েছে। এই যে বিভিন্ন সম্প্রদায়ের জন্য আইনটিকে ঐচ্ছিক করা হলো, এতে করে কি সম্পত্তির সমান হিসাবের সময় সম্প্রদায়গুলো ধর্মের অজুহাত নিয়ে সামনে আসবে না? সম্পত্তির উত্তরাধিকার সুপারিশ কি শক্ত অবস্থানে তাহলে দাঁড়ালো? আমি যখন ঐচ্ছিক রাখার অপশন দিব, তখন কি সব সম্প্রদায়ের আইন নির্মাতারা সেই সুযোগ নেবেন না? এবং এর সাথে কি কনসিকোয়েন্স হিসেবে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ককে ধর্ষণ হিসেবে ফৌজদারি আইনে অন্তর্ভুক্ত করার যে বিষয়টি আনা হয়েছে, সেটি কি আইনের মারপ্যাচে দুর্বল হয়ে যাবে না? রাজনৈতিক দলগুলো কি তখন ভূমিকা নিতে পারবেন? এবার আসি নারীর নিরাপত্তা প্রসঙ্গে। জুলাই আন্দোলনে আমরা দেখেছি প্রায় 60% নারীর উপস্থিতি এবং নারীদের ভূমিকা দেশের সর্বোচ্চ স্তরে প্রশংসিত হয়েছে। কিন্তু এর পরপরই আমরা দেখলাম সমাজে নারীর জন্য একটা আলাদা দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে। প্রায় প্রতিনিয়ত নারী হামলার শিকার, আক্রমণের শিকার হয়েছে। তাহলে যে আন্দোলন ন্যায়, ন্যায্য এবং সাম্যের কথা বলল, এর অর্ধেকের ভাগিদার যারা, তারা অনুপস্থিত প্রায় সব ক্ষেত্রে। এই যে প্রায় সব রাজনৈতিক দল প্রায় সব ক্ষেত্রে সংস্কারের কথা বলছে, নারীর নিরাপত্তা প্রসঙ্গে সংস্কার কিভাবে হবে? বিশেষ করে নারীর প্রতি সহিংসতা ও হয়রানি, বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক ধর্ষণ, যে কোনো উপস্থাপনায় অহেতুক নারীর প্রসঙ্গ টেনে নারী বিদ্বেষী যে বয়ান আমরা সারাক্ষণ দেখতে পাই আমাদের চারপাশে, সেই দৃষ্টিভঙ্গির পরিবর্তন বা সংস্কার কিভাবে আসবে? বিশেষ করে এখন যখন চারপাশে নির্বাচনের ডামাডোল, রাষ্ট্রের প্রধানদের মূল লক্ষ্যই যখন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান, তখন নারী কমিশনের এই সুপারিশ কি রাজনৈতিক এজেন্ডা হওয়ার সুযোগ রাখছে? রাষ্ট্র নারীর লড়াইকে এগিয়ে দেওয়ার সুযোগ কি পাবে? ঘর থেকে রাষ্ট্র সব ক্ষেত্রে নারীর ক্ষমতার প্রশ্ন কি জোর আওয়াজ তুলতে পারবে? পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।